নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গে কি চলছে? ফাংশনাল অ্যানার্কি, মাৎসন্যায় বলতে পারে। শিক্ষা মায়ের ভোগে, স্বাস্থ্য অবস্থা কহতব্য নয়, আর কর্মসংস্থান বিনিয়োগ, এই প্রসঙ্গগুলো আলোচনা করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কারণ আমরা তো সবাই এই রাজ্যের মানুষ। এই রাজ্যের প্রগতি, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি, কর্মসংস্থান, এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। কিন্তু আমাদের শাসক কুলের তো এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা একটা জিনিসই ব্যস্ত, কিভাবে টাকা রোজগার করা যায়, যে কোনো মূল্যে টাকা তোলা যায়, দলীয় তহবিল স্ফীত করা যায় এবং নিজেদের পার্সোনাল ব্যাংক ব্যালেন্সকে বহুগুণে বাড়িয়ে নেওয়া যায় এবং চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করা যায়। আর চৌর্যবৃত্তির সাম্রাজ্য যখন এক্সপোজড হয়ে যায়, তখন নামি দামি আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রকমের রক্ষা কবচ, সাময়িক স্বস্তি যাতে পাওয়া যায় তার জন্য তৎপরতা দেখায়। এর বাইরে এ রাজ্যে কি হয়েছে আপনি বলুন তো? 7টা এডিশন হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বলা হয়। বাস্তবে কি হয়েছে? ঠন ঠন গোপাল। কেন্দ্র সরকারের সমীক্ষা কি বলছে? 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যেটা হয়েছে তার 1% কম এসছে পশ্চিমবঙ্গে। সংসদে দাঁড়িয়ে কেন্দ্র তথ্য দিয়ে বলেছে সবার আগে আছে মহারাষ্ট্র। বিনিয়োগের প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগ রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। এটাই বাস্তব। পরিযায়ী শ্রমিকরা কয়েকজন ফিরে এসছিলেন, আবার দেখলাম তারা দলবদ্ধভাবে চলে যাচ্ছেন যেখান থেকে এসছিলেন সেখানে। কর্মশ্রী প্রকল্পের সুবিধা তারা নিতে চাইছেন না। ইটাহার থেকে 35 জনের একটা টিম আবার ফিরে গেছে গুড়গাঁওয়ে। তারা সেখানে দিনে 1000 টাকা রোজগার করতেন। তাদের পরিবারের মেয়েরা গৃহ সহায়িকার কাজ করেও মাসে 10,000 টাকা রোজগার করতেন। আর এখানে দিনে 200 টাকা রোজগার করতে পারছেন না। তারা অটো কিনেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে তার ঋণ শোধ করতে হয়, ব্যাংকের ইএমআই আছে, তাই তারা বাধ্য হয়ে আবার ফিরে যাচ্ছেন গুড়গাঁওয়ে। এটাই বাস্তব। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কর্মসংস্থান নেই, কলকারখানা নেই, শিল্প নেই, শুধু আছে চুরি 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 আর ডাকাতি। চুরি বললে এটাকে ছোট বলা হয়, এটা ডাকাতি। এসএসসি নিয়ে যেটা হয়েছে সেটাকে চুরি বলা যায় না, এটা ডাকাতি। এরা বাংলার ডাকাত এবং এত বড় নির্লজ্জ যে ডাকাতি করেও বিন্দুমাত্র লজ্জা অনুশোচনা নেই। এখনো বুক চিতিয়ে ঘুরছে, বড় বড় কথা বলছে, বিরোধীদের চক্রান্ত, অমুক রাজ্যে এই হয়েছে, অমুক রাজ্যে তেই হয়েছে। আর নিজেরা এই রাজ্যটার যে অবস্থা করেছে, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমার দৃশ্যত লজ্জা লাগে। ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। 15 বছরের আপনি যদি এদের রিপোর্ট কার্ড দেখতে চান, এরা কি দেখাবে? সামাজিক প্রকল্প, অনেক সামাজিক প্রকল্প, তার মধ্যে বেশ কয়েকটা ভালো সামাজিক প্রকল্প। একটা কল্যাণ ওয়েলফেয়ার স্টেটে একটা অঙ্গরাজ্যের সরকার এই সামাজিক প্রকল্প তো করবেই। লাইনের শেষে দাঁড়ানো মানুষটার পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। এই জন্য কলার তুলে ঘুরে বেড়ানোর কিছু নেই, এটা অ্যাচিভমেন্ট নয়। অ্যাচিভমেন্ট হলো শিক্ষার প্রগতি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, এগুলো নিশ্চিত করা। রাজ্যের রাস্তাঘাটের অবস্থা কি? শারদোৎসবে দেখুন, আবার একটু পিচ দিয়ে ক্ষত মেরামত করবে, আবার বর্ষায় ভেঙে যাবে, আবার নীল সাদা রং হবে দেখবেন। পুজোর সময় ক্লাবগুলোকে পয়সা দিতে অসুবিধা নেই, কিন্তু ডিএর টাকা মেটাবো না, শূন্য পদে নিয়োগ করব না, কিন্তু ক্লাবগুলোকে পয়সা দেব।
আমার বক্তব্য ঠিক আছে, দুর্গাপুজোকে নিয়ে একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, 50,000 কোটি টাকার ব্যবসা হয়, বহু মানুষের সম্বৎসরে রুটি রুজির সংস্থান হয়, আপনি অ্যাসিস্ট করছেন, করুন। সমস্ত ক্লাবকে আপনি দেবেন কেন? যাদের বাজেট কয়েক লক্ষ টাকা, কোটি টাকা ছুঁয়েছে তারাও নেয়। তাহলে আপনার তো একটা মাপকাঠি বেঁধে দেওয়া উচিত যে এদেরকে আমি দেব। আমি দুর্গাপুজোয় রাজ্য সরকারের সহায়তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যে সমস্ত ক্লাবগুলোর পাওয়া প্রয়োজন তাদেরকেই দিন। ধরুন লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, এখন প্রশ্ন হচ্ছে সবাই কেই দিতে হবে? আমার কারুর বাৎসরিক ইনকাম এত টাকা নিচে হলে তবেই পাবে। তাহলে অনেক টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি পরিষেবাটা পৌঁছে দিতে পারছেন। তা না করে যেটা করছেন, ভোট কুড়োনোর জন্য সবাইকে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, এবং এই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ এমন বেড়ে গেছে এবং আগামী দিনে আরো বাড়বে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে এর জন্য আরো বরাদ্দ বাড়ানো হবে। তার ফলে কি হচ্ছে, অন্য সরকারি দপ্তরের কাজকর্ম শিখেই উঠছে, একেবারে অতি প্রয়োজনীয় কোনো বিষয় ছাড়া টাকা বরাদ্দ হচ্ছে না, পরিকাঠামোর কাজ বন্ধ হয়ে গেছে, নামকাওয়াস্তে হচ্ছে। এই হচ্ছে রাজ্যের অবস্থা, এই হচ্ছে রাজ্যের আর্থিক শৃঙ্খলা। অসুবিধা নেই তো, দিদিমণি বাজার থেকে ঋণ নিয়ে নেবেন, লাগে টাকা দেবে গৌরী সেন, উনি ঋণ নেবেন আর লক্ষ্মীর ভান্ডার চালাবেন, কন্যাশ্রী চালাবেন, সামাজিক প্রকল্প চালাবেন, পাড়ায় সমাধান চালাবেন। ঋণ করে 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 ঋণের দেনায় ডুবিয়ে দিচ্ছেন রাজ্যটাকে। এই হচ্ছে একেবারে পরিস্থিতি। দেখুন, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা তো আছেই, সঙ্গে তীব্র মেরুকরণ, বাংলাদেশের ঘটনা, তারপরে মোথাবাড়ির ঘটনা, শামশেরগঞ্জের ঘটনা, পেহেলগামে বেছে বেছে ধর্ম পরিচয় বেছে বেছে সনাতনীদের খুন করেছে ইসলামী সন্ত্রাসীরা, এগুলো নিয়ে প্রবল মেরুকরণের হাওয়া উঠেছে, পশ্চিমবঙ্গে উঠেছে। তারপরে তো দুর্নীতি আছে, প্রতিষ্ঠান বিরোধিতা আছে, কিন্তু আমার ধারণা পশ্চিমবঙ্গে এবারের যে নির্বাচন হবে সেটা হবে হ্যাঁ মমতা না মমতাই গণভোট। এটা কিন্তু তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস বা বিজেপির লড়াই নয়, এটা তৃণমূলের সঙ্গে, অনেকে বলছেন, আমি তাদের বক্তব্যের সঙ্গে অনেকটা সহমত, এটা হচ্ছে তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের লড়াই, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে, ইভিএম এর মধ্যে দিয়ে। কারণ রাজ্যটা যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এটা নিয়ে আর কারোর মনে কোনো আয়োটা অফ ডাউট নেই। তাই মানুষ এর একটা বড় অংশ পরিবর্তন চাইছে। হ্যাঁ, তৃণমূলের সাপোর্ট বেস কি খুব দোষে গেছে? না, সংখ্যালঘুদের সাপোর্ট তারা পাবেন এবং বেনিফিশিয়ারি ক্লাস, সেইটা নিয়ে ধরুন 42-43%। অপোজিশনের সঙ্গে এখন শাসকের ফারাক হচ্ছে 2%। কিন্তু যে সাইলেন্ট মেজরিটি, যাদের সিংহভাগ পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে, তারাই কিন্তু ডিটারমাইনিং ফ্যাক্টর। 2011 সালে কি হয়েছিল? স্লোগান উঠেছিল, যাও সিপিএম যাও। তাই মানুষ ভোটের দিন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছিল। বহু জায়গায় তখন তৃণমূল এজেন্ট দিতে পারেনি। আমার একটা ঘটনা মনে আছে, অশোক ভট্টাচার্য শিলিগুড়িতে ভোট দিতে গেছেন নিজের কেন্দ্রে, লাইন পড়েছে। তা অশোকবাবু স্থানীয় মানুষ, সবাই চেনে, অশোকবাবু একটু আগে গিয়ে লাইনে দাঁড়াবেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে প্রতিবাদ এসছে, না না না, আপনি ঠিক জায়গায় দাঁড়ান, লাইন যেভাবে যাচ্ছে সেভাবে গিয়ে ভোট দেবেন। পরে অশোকবাবু আমায় বলেছিলেন, আমি তখনই বুঝে গেছিলাম যে হাওয়া বদল রহি হ্যায়। যে সমস্ত পাড়া প্রতিবেশী আগে হলে কি অশোকবাবুকে বলতেন যে অশোকদা আমরা দাঁড়িয়ে আছি, আপনি আপনার ভোট আছে, অন্য জায়গায় যেতে হবে, আপনি আগে গিয়ে ভোটটা দিয়ে আসুন, তারাই বলছে না না আপনি কি লাইনে গিয়ে দাঁড়ান। এগুলো ইন্ডিকেশন। 2011 আগেও সিপিএম ভেবেছিল, বামফ্রন্ট ভেবেছিল যে 160টা আসন পাবে,
পায়নি। তৃণমূল এখন একটা ন্যারেটিভ তৈরি করছে, তাদের সামনে কোনো না কোনো বিরোধী নেই, কোনো বিরোধী দেখতে পাচ্ছে না তারা, ঠিকই তো। এই ন্যারেটিভ তারা তৈরি করবে তারা তাদের সুবিধার জন্য, আমি দোষের মধ্যে কিছু দেখি না। কিন্তু তৃণমূলের লড়াই তো আছে বিজেপির সঙ্গে, বাম কংগ্রেসের সঙ্গে লড়াইটা একটু মেকি। ওরা তো বিশেষ করে বামেরা তৃণমূলের বি টিম, সিপে মূল, ওরা তৃণমূল বিরোধী ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দেয়। ধরুন লড়াইটা তৃণমূল বনাম বিজেপি, আপেক্ষিকভাবে আসল লড়াইটা কিন্তু তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গের পরিবর্তনকামী জনতা, যে লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে ইভিএম এর মাধ্যমে হবে। সেই পরিবর্তনকামী জনতার মধ্যে বামপন্থীরা আছে, তৃণমূলের প্রতি মোহভঙ্গ যে সেই অংশটা আছে, বিজেপির সমর্থকরা আছে, এবং যারা সেইভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নয়, যারা মনে করে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। এই অন্ধ কেন্দ্র বিরোধিতার জিগির তুলে প্রায় 5 দশক ধরে পশ্চিমবঙ্গের সাড়ে সর্বনাশ হয়েছে। এবার অন্তত ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে হবে। এবার পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন এমন ভাবে করতে হবে যাতে আর পশ্চিমবঙ্গ থেকে আমরা কেন্দ্র বিরোধী জিগির না শুনতে পাই। উড়িষ্যা পেরেছে, আসাম পেরেছে, পশ্চিমবঙ্গ পারবে না। এই বোধ পশ্চিমবঙ্গের অনেক মানুষের মধ্যে আছে, বিশেষ করে তরুণ প্রজন্মে। তারা অত রাজনীতির কুটকাচালি বোঝে না, তারা ওয়েলথ ক্রিয়েটারদের সম্মান করে, তারা বিনিয়োগ চায়, কর্মসংস্থান চায়, একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা চায়, ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট সিস্টেম চায়। তাদের কোনো ওই রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য নেই। তারা ওই মতাদর্শকে আঁকড়ে থেকে ভুল সিদ্ধান্ত নেন না। তারাই সাইলেন্ট মেজরিটি, তারাই ওই পরিবর্তনকামী জনতার একটা বড় অংশ। ওই সাইলেন্ট মেজরিটি পরিবর্তনকামী জনতাই কোনো সরকার তৈরি করে, কোনো সরকার ফেলে। কমিটেড ভোটার যে কোনো রাজনৈতিক দলের, তারা সরকার গড়েও না, তারা সরকার ফেলেও না। সরকার ভাঙা গড়ার কাজ করে এই জনতা। এই জনতার বড় অংশের মধ্যে এবার পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। শাসক এটা বুঝছে, বুঝেও তারা মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে। এটা নিজেদের স্বার্থে করছে। মানুষকে বিভ্রান্ত করার এই কৌশল রাজনৈতিক দলগুলো নেয়। আমি এর মধ্যে দোষের কিছু দেখছি না। এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। শুনে নিন কি বললেন অমিতাভ বাবু। অমিতাভ দা, এই যে এসএসসি অনেক টকরা ছকরা করার পর শেষ পর্যন্ত বাধ্য হলো তাগিদের তালিকা প্রকাশ করতে। সেখানে নান্টু ঘোষের পুত্রবধূ থেকে কাউন্সিলর, অঞ্চল সভাপতি, এসব অনেক নাম রয়েছে। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন তাহলে দাগি আর টেন্টেড নয়, দাগি নয়, এই ডিফারেন্সিয়েটটা করা সম্ভব হলো? তাহলে এখন যারা 10 বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, যারা সত্যভাবে চাকরি পেয়েছে, তারা কোন যুক্তিতে আবার পরীক্ষায় বসবে? এই সংকটের মোকাবিলা কিভাবে করা যায়? আদালতকে কি কোনো উপায় বার করা সম্ভব? উপায় তো কেউই বার করতে পারছে না। আদালত কি বার করতে পেরেছে? এখন দাগি তো এটা ফার্স্ট লিস্ট, যেটা দেখা যাচ্ছে তো ফার্স্ট লিস্ট। কত লিস্ট বেরোবে সে তো জানা নেই। এবং সুপ্রিম কোর্ট তো ভয়ানক কথা বলেছে, যদি দেখা যায় যে এই লিস্ট সঠিক নয়, তার মানে এরপর যদি একটা দুটো এরকম কেস বেরিয়ে পড়ে, সকল দাগি আমি বলছি, লোকে দাগি চোর, দাগি ডাকাত, দাগি লুটেরা, অমুক তমুক এসব বলতো, এখন দুঃখজনক ভাবে দেখা যাচ্ছে শিক্ষকও দাগি হচ্ছে। পশ্চিমবাংলায় শাসনে এটা এখন উঠে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো কোনো রাস্তা বার করা খুব মুশকিল, খুব ডিফিকাল্ট। এখন
কি হতে চলেছে সেটা সারমাইজ করা এই মুহূর্তে আমার মনে হয় সকলের পক্ষেই অত্যন্ত কঠিন। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এই রকম সংকট বোধহয় আর দেখা দেয়নি, কি মনে হয় আপনার? এটা ভারতের কোন রাজ্যেই এত বড় সংকট আসেনি, এবং যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে এটাকে সংকট কথাটা বললে তো লোক মনে করবে আর সংকট কাটিয়ে উঠে যাচ্ছে। এ তো অতলে তলিয়ে যাবার মতো অবস্থা তৈরি হয়ে গেছে সব জায়গায়। শিক্ষাতে আসছে, এটা তো টিপ অফ দি আইসবার্গ। এছাড়া প্রতিটা ক্ষেত্রে যদি সেইভাবে হয়, মানে একটা ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে বেঙ্গল গভর্নমেন্ট ইজ রিপ্রেজেন্টিং এ ফেইল্ড স্টেট, সেই জায়গায় চলে গেছে। এবং সেটা প্রথম 6 মাস মমতা ব্যানার্জি ক্ষমতা আসার 6 মাসের পর থেকে আস্তে আস্তে রিফ্লেক্টেড হচ্ছিল। এত বড় গভর্নমেন্ট মেশিনারি এই জায়গায় এসে পৌঁছতে এত বছর সময় লাগলো, মানে 11-11.5 বছর লাগলো আর কি। এবং 13-13.5 বছর। হ্যাঁ বলুন। আমি একটা জিনিস দেখছি, আপনি আপনার সহমত হবেন কিনা জানি না, কোনো অনুশোচনা নেই শাসক দলের এখনো। রাজনীতি যারা করে তারা কখনো অনুশোচনা করে না। অ্যাক্রস পার্টি লাইন কথাটাই আমি বললাম, যারা রাজনীতি করে তারা অনুশোচনা করে না। আপনি দেখান তো কেউ অনুশোচনা করেছে? আগে সিপিএম মাঝে মাঝে বলতো ভুল করে ফেলেছি, কিন্তু ভুল শুধরেছে এরকম ইনস্ট্যান্স নেই। অস্বীকার করেছে আমি ভুল করেছি, কিন্তু তারপরে যে আমি অ্যামেন্ড করে নিয়েছি নিজেকে, এটা কোনো দলই বলেন না, কোনো রাজনৈতিক নেতাও বলেন না। অমিতাভ দা, সরকার গড়া আর সরকার ফেলা এই দুটো কাজ কিন্তু কোনো রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা করে না। এটা করে ওই সাইলেন্ট মেজরিটি যারা শেষ মুহূর্তে ভোটটা দেয়। আপনি কি এই ব্যাখ্যার সঙ্গে সহমত? ডেফিনেটলি। তবে এক্সোডাস হয়, পার্টির গোড়া সমর্থক বিরোধিতা করে, নইলে তো বামফ্রন্টের 45% ভোট নেমে এসে এই জায়গায় দাঁড়ায় না। সমর্থকরা গেল কোথায়? গোড়া সমর্থক বছর 34 বছর ভোট দিয়ে এসছে। সেটা তো সব রাজনৈতিক দলের হয়। এক সময় তো মানে ভোট ব্যাংক যাকে বলা হয়, ভোটারকে পৈতৃক সম্পত্তি বলা হয়, কারণ তো পৈতৃক সম্পত্তি নয়। একটা সময় সেটা তার উপরে আস্থা রাখে সেই রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার উপরে। তারপরে সময় মতো মানুষ চলে যায়, অন্য দলে চলে যায়, এক্সোডাস হয়ে যায়, ভোটারের সাইক চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, মানসিকতা সমর্থন অন্যদিকে হেলে পড়ে। এই ঘটনা ঘটে। আমার শেষ প্রশ্ন, অনেকে বলছেন যে এবারের লড়াইটা কিন্তু তৃণমূল বনাম বিজেপি নয়, বা তৃণমূল বনাম বাম কংগ্রেস নয়, এবারের লড়াইটা তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের, যারা এই সঠিক বলছে না, সেটা সঠিক বলছে না। যারা বলছে কলকাতা ভিত্তিক আপার কাস্ট কিছু লোক এবং কিছু আগমার্কা রাজনৈতিক লোক বলছে। পুরো পশ্চিমবাংলার এইরকম স্থিতি নয়। পশ্চিমবাংলার গ্রাম গঞ্জে বা ইত্যাদি জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ছাড়া মেজরিটি জায়গা কিন্তু কিছু যায় আসে না। কে লুট করছে, কে টাকা নিচ্ছে, কে কি করছে, আমি আমারটা পেয়ে গেলেই সুবিধে, সব হয়ে গেল। পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত আজকের দিনে যে অবস্থা আছে সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবাংলাকে 2016 সালের পর থেকে বা 2014 সালের পর থেকে টেনা হাঁচড়া করে ধর্মীয় মৌলিকরণে নিয়ে গেছে। মমতা ব্যানার্জি সেই খেলায় অত্যন্ত সফল হয়েছেন। বিরোধী দল যারা এর সস্তা তাদেরকে টেক্কা মেরেছেন মমতা ব্যানার্জি। আজকে মুসলমানরা রকস্টক ব্যারেল মমতার সমর্থক। এছাড়া তার মমতা ব্যানার্জির যে স্কিমগুলো আছে যারা সুবিধে পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা নিজস্ব লোক যারা এই অর্থনৈতিকভাবে বেনিফিটেড হচ্ছে, চাকরি বাকরি ব্যবসায় সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের নিজের স্বার্থে তারা দলকে গঠন। এখন নীতি আদর্শ, মানুষ বাংলাকে বাঁচাবে, কে কাকে বাঁচাবে, নিজেরকে বাঁচানো আর নিজের, এটা হচ্ছে মানুষের লিডারশিপ। তো নেই, না আইডিওলজি বেস লিডারশিপ আছে, না আইডিওলজি বেস লিডার আছে। পশ্চিমবাংলায় যাদের দেখা যাচ্ছে তারা হয় দল বদল করে এক দল থেকে আরেক দল গিয়ে পাওয়ার ব্রোকার হয়েছে। তাহলে ক্ষমতা, মানুষ তো এগুলো সব দেখছে, মানুষ তো জানে। এখন তো লড়াইটা হচ্ছে ক্ষমতার লড়াই।
এখন কেউ কোনো দলের নেতা হচ্ছে, বিধানসভার নেতা হচ্ছে, কিন্তু মানুষের নেতা হয়ে উঠেও আসা, এই পরিবর্তনটা তো ধুম করে হয় না। আজকে 2014 সালে একটু ভাবতে হবে, 2014 সালে কেন্দ্রে ক্ষমতা পরিবর্তন হয়ে গেছিল, মনমোহন সিং এর জায়গায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে সকলে অনেক কিছু বললো, কিন্তু মূল জায়গাটা দেখুন, তখন এত বড় করাপশন চার্জেস ছিল এবং করাপশনের বিরুদ্ধে আন্না হাজারের সারা ভারত জুড়ে একটা বিরাট বড় প্রোগ্রাম ছিল, দেশ কেঁপে গেছিল তখন সেই আন্দোলনে। কিন্তু যেহেতু বিজেপি একটা কনসলিডেটেড পার্টি, সে সুবিধাটা নিয়ে নিল, এটাই হাল ছিল। আর অতীতে সেই জনতা পার্টির সময় জয়প্রকাশ নারায়ণ লিডারশিপ তৈরি হয়েছে, আদর্শগতভাবে পরিবর্তন তৈরি হয়েছে। আর মমতা ব্যানার্জি যদি লড়াইটা দেখেন সিপিএম এর বিরুদ্ধে, দীর্ঘস্থায়ী একটা লড়াই লড়তে 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 তারপর তিনি একটা জায়গায় গেছেন। অ্যাজ অপোজিশন লিডার শি ওয়াজ ফ্যান্টাস্টিক, কিন্তু যখন তিনি ক্ষমতায় এসছেন তখন তো ক্ষমতাতে ছেলে খেলা হয়ে গেছে। এটা একটা রাজনৈতিক ক্ষমতায়ন হলো না লামপট্ট হলো। এখন পশ্চিমবাংলায় তো লুমফিং রাজ চলছে, এর জন্য রাজনীতি করার দরকার নেই, কিন্তু তাকে কাউন্টার করার জন্য যে জনগণের ভিতরে, আপনি যদি এখন বলেন যে আমি ওকে বিরোধীদের, আমি এখন এই বিরোধী আমরা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, মেরে দেবো, জেলে ঢুকিয়ে দেবো, আরে বিরোধী তো মানুষকে কনসলিডেট করবে, মানুষকে ভয়ের জায়গায় নিয়ে গেলে মানুষ সঙ্গে কি আসে কখনো? কতবার নবান্ন অভিযান করছেন, কেন করছেন? আমি বন্ধ করে দেবো, ওরা পালিয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, সাধারণ মানুষ তো বেরোবে না। এখানে তো ভারতবর্ষে গণতান্ত্রিক ইতিহাসে বিরাট বড় তার একটা অতীত রয়েছে। নন ভায়োলেন্স মুভমেন্টে কি করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আসা যায়, এটা প্রতিক্রিয়া রয়েছে ভারতবর্ষে সারা পৃথিবীর সামনে। আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা ভেঙে দিয়ে আমরা ইয়ে করে দেবো। আর সেক্টরিয়ান পলিটিক্সকে কি বিরোধী রাজনীতি হয়? মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এনেছেন, উনি সেই বাংলা বাঁচাও ফ্রন্ট, কৃষি জমি বাঁচাও কমিটি থেকে আরম্ভ করে সন্ত্রাস বিরোধী নাগরিক মঞ্চ সময়গুলি হাইজ্যাক করে তৃণমূল কংগ্রেস এবং এসএসসির সহায়তায় ক্ষমতায় চলে গেছে, গিয়ে তিনি কংগ্রেস এসএসসি হারিয়ে দিয়েছেন। পলিটিশিয়ান হিসেবে কাজ করেছেন, সি ডিড নট বিহেভ অ্যাজ এ স্টেটসম্যান, তাই না? এখন যারা রাজনীতি করছে, বিরোধী রাজনীতি করছে, আপনি বলছেন মানুষ পরিবর্তন করে দেবে, মানুষ কাকে দেখে পরিবর্তন করবে, কার হয়ে পরিবর্তন করবে, এটা তো বুঝতে হবে, তাই না? সেটা ব্রড বেস স্পেকট্রাম যদি তৈরি করতে না পারা যায়, তাহলে সর্বস্তরের মানুষ সেখানে আসবেই করে। সেখানে তো সর্বস্তরের মানুষকে আসতে হবে, তবে শাসক উল্টোবে, কারণ শাসকের সাথে অর্থ আছে, পুলিশ আছে, গভর্নমেন্ট মেশিনারি আছে, সমস্ত কিছু আছে। তাকে উল্টোতে গেলে আপনাকে ব্রড স্পেকট্রাম মানুষকে নিয়ে আসতে হবে। তাহলে যে কথাগুলো আপনি বলছেন মানুষ বনাম ইত্যাদি, সেই জায়গায় তো পশ্চিমবাংলায় এখনো পৌঁছানোর জায়গা আসেনি। তাহলে একটা পলিটিক্যাল পার্টির সাথে একটা পলিটিক্যাল পার্টি অ্যালিয়াস সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে রাজ্য স্টেট গভর্নমেন্টের লড়াই চলছে, এটা পশ্চিমবাংলার মানুষ বলছে। মানুষ নিষ্পেষিত হচ্ছে, মানে হতবাক অবস্থা হয়েছে, আশাহীন অবস্থায় চলে গেছে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, পড়াশুনো নেই, কৃষি নেই, এবং কি সেচ ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা নেই, সমস্ত কিছু বেহাল অবস্থায় চলে গেছে পশ্চিমবাংলা। আইন শৃঙ্খলা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.